মোহাম্মদ ইউনেসের খুব ইচ্ছা ছিল তিনি সেভেন সিস্টার্সের গার্জিয়ান হয়ে যাবেন। মোহাম্মদ ইউনেসের খুব ইচ্ছা ছিল তিনি ভারতবর্ষের উত্তরের যে অঞ্চলগুলো আছে তার অভিভাবক হবেন। তিনি বলেছিলেন এই অঞ্চলের গার্ডিয়ান নাকি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ না চাইলে ভারতবর্ষ নাকি ওই অঞ্চল কেন্দ্রিক কোনো কাজকর্মই করতে পারবে না। মোহাম্মদ ইউনেসের খুব ইচ্ছা ছিল তিনি সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করবেন এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করবেন। কিন্তু আপাতত কালকে ভারতবর্ষ যে অ্যাকশন নিয়েছে, বিশ্বাস করুন মোহাম্মদ ইউনেসের কোনো স্বপ্নই আর স্বপ্ন পূরণের জায়গায় তো যাচ্ছেই না, উল্টে বাংলাদেশের স্বপ্ন কিভাবে পূরণ হবে সে বিষয়ে এক মস্ত বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে গেছে। এই প্রথমবারের জন্য ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সব থেকে কড়া পদক্ষেপটি বাংলাদেশের বিপক্ষে নিল। অর্থাৎ লাগাতার যেভাবে ভারত বিরোধী প্রচার, ভারতের প্রধানমন্ত্রীর বিভিন্ন কথাবার্তাকে ইস্যু করে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানোর প্রক্রিয়া বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছিল, এই প্রথমবারের জন্য বাংলাদেশকে ভাতে মারার চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে। এই ভাতে মারা শব্দটায় আপনাদের অনেকেরই হয়তো আপত্তি থাকতে পারবে, কিন্তু যে পদক্ষেপ বাংলাদেশের বিপক্ষে ভারত সরকার নিয়েছে নিঃসন্দেহে বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাতে মারারই সমান। কারণ লাগাতার হিংসা, লাগাতার উস্কানি, ভারত বিদ্বেষী প্রচার, ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা। আসল কথাটা হলো ভারতবর্ষের উপর এই বাংলাদেশ যে এখনো ডিপেন্ড করেছিল, সেই কথাটাই কিন্তু ভারত সরকার কালকে মোহাম্মদ ইউনেসকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এবং বুঝিয়ে দেওয়া হলো আসল অভিভাবক কে। অর্থাৎ মোহাম্মদ ইউনেস ফিউনেস কেউ নয়, আসলে এই নর্থ ইস্ট শুধু নয়, নর্থ ইস্ট এশিয়া, এই যে সাউথের যে এশিয়ার পার্ট, সমস্ত জায়গার গার্ডিয়ান ভারতবর্ষ। কালকে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করছে, যে চুক্তি 2020 সালে তৈরি হয়েছিল। এই চুক্তিতে বলা হয়েছিল যদি বাংলাদেশ নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তারা ভারতের মাটিকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ ভারতের মাটিকে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করে ভারতবর্ষ এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারত, যা কালকে ভারত সরকার একটি কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে এবং মোহাম্মদ ইউনেসকে পরিষ্কার বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখে নিন, এবার বলুন, এবার রিয়েলাইজ করুন এই অঞ্চলের আসল অভিভাবককে। দম থাকলে এবার নেপাল, ভুটান, মায়ানমারের সঙ্গে চীন এবং পাকিস্তানের সঙ্গে ট্রানজিট করিডর তৈরি করে ব্যবসা বাণিজ্য করুন, যা কার্যত অসম্ভব। এই সার্কুলারে বলা হয়েছে ভারতবর্ষ ইন্ডিয়ান ল্যান্ড কাস্টমস যে স্টেশনস আছে সেগুলো আর বাংলাদেশকে ব্যবহার করতে দেবে না। প্রসঙ্গত বলা হয়েছে এই চুক্তি হয়েছিল 2020 সালে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন পোর্ট, বিভিন্ন এয়ারপোর্ট, এই বেসগুলো কিন্তু ব্যবহার করতে পারত বাংলাদেশ সরকার। অর্থাৎ যদি বাংলাদেশকে কোনো নেপালের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক তৈরি করতে হয় তাহলে তাদের মালকে আগে বাংলাদেশ থেকে ভারতে পাঠাতে হতো, ভারত থেকে নেপালে পাঠাতে হতো। ভুটানেও কিন্তু একইভাবে তারা এই রকম কর্মপদ্ধতি কিন্তু মেনটেন করতেন। বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেস চায়নায় গিয়ে শুধু ভারতবর্ষকে ল্যান্ডলক করে দেবেন বলেননি, তিনি গুরুত্বপূর্ণ আরো কিছু কথাবার্তা বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন নেপাল হ্যাজ হাইড্রো পাওয়ার, ভুটান হ্যাজ হাইড্রো পাওয়ার। বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মানে এই যে চায়না ফাইনা এইসব দেশগুলোর সঙ্গে একত্রে মিলে এই অঞ্চলকে সমৃদ্ধশালী করতে পারে। অর্থাৎ পরিষ্কারভাবে তিনি ভারতকে আইসোলেটেড করার চেষ্টা করছিলেন বলে একাধিক বিশেষজ্ঞরা বলেছেন। কিন্তু এই সকল আইসোলেশন করতে 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 তার মাথা থেকে এটা বেরিয়ে গেছে যে তারা এখন 90% এখনো ভারতের উপরেই ডিপেন্ডেন্ট। শুধুমাত্র ট্রানজিট মানে এই যে ট্রানজিট করিডর আছে তা বাতিল করা নয়, পরবর্তীকালে যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পূর্ণভাবে ব্যবসা বন্ধ হয়ে যায় তাতেও কিন্তু আমি অবাক হব না। কারণ এই ট্রানজিট যে করিডর আছে এই করিডরটাই হলো ব্যবসা বন্ধের প্রথম ধাপ, যা বিশেষজ্ঞরা কিন্তু মনে করেন। ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক তখন অত্যন্ত তলানিতে। সে সময় ভারত সরকারের পক্ষ থেকে ডিসিশন হয়েছিল নেপাল থেকে যে বিদ্যুৎ তৈরি হবে সেই বিদ্যুৎ ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে যেতে পারে। প্রসঙ্গত এই প্রজেক্টটি কিন্তু মোহাম্মদ ইউনেসের আমলে হয়নি। শেখ হাসিনার সময় একাধিক প্রজেক্টে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তা কিন্তু উন্নতি হতে শুরু করে। কিন্তু বর্তমান সময়ে এসে ভারত সরকার কিন্তু শেখ হাসিনার করে যাওয়া কোনো চুক্তিকে বাতিলের রাস্তায় হাঁটেইনি। তারা মনে করেছিল এই সরকার হলো স্টপগ্যাপ সরকার, নির্বাচিত সরকারের সঙ্গে করে যাওয়া কোনো চুক্তি বা সন্ধি এই মুহূর্তে বাতিল না করাই ভালো।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই যে ট্রান্সশিপমেন্ট, এই যে ফেসিলিটি, তা যদি অফ হয়ে যায় তাহলে বাংলাদেশ কিন্তু নেপালের থেকে আর বিদ্যুৎই নিতে পারবে না, তা ভারতের গ্রিডে হোক বা না গ্রিডে হোক। প্রসঙ্গত, এর আগেও ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ কিন্তু এই সকল ট্রানজিট করিডর এবং ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ব্যবহার করত। সেক্ষেত্রে বাংলাদেশকে অনেক বেশি টাকা ভারত সরকারকে দিতে হতো, কিন্তু 2020 সালের এই চুক্তির পর পুরোটাই কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যায়। অর্থাৎ এই ধরনের করিডর ব্যবহার করার জন্য ভারত সরকার কিন্তু বাংলাদেশের থেকে একটা টাকাও নেয় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা টাকা তো নেবেই না, উল্টে এই করিডরই আর ব্যবহার করতে দেবে না। এখন প্রশ্ন হলো, কিভাবে বাংলাদেশ নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, বাংলাদেশ কিভাবে ভুটানকে সামগ্রী পাঠাবে। মনে রাখবেন, বাংলাদেশের বস্ত্র শিল্পের যে হাল, এই মুহূর্তে যদি এই ট্রানজিট করিডর চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ পথে বসার জায়গাতেই চলে যাবে। পাশাপাশি কিছুদিন আগে বিমস্টেক সম্মেলনে জয়শঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। তিনি নেপালকে বার্তা দিয়ে বলেছিলেন, মনে রাখবেন এই নেপালও কিন্তু ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বিমস্টেক থেকে আসিয়ানের অবধি যোগাযোগ রক্ষা করতে পারে। অর্থাৎ নেপাল যদি মায়ানমারের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু ভারতবর্ষের মাটিকেই তাদের ব্যবহার করতে হবে। ফলে আপনারা এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে কোনোভাবে এই ট্রানজিট রুটটা ভারতবর্ষ বন্ধ করে দেয়। প্রচ্ছন্ন এই ধরনের পদক্ষেপ নিয়ে নেপালের বর্তমান তৈরি হওয়া অরাজকতার বিরুদ্ধেও কড়া বার্তা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা একাধিক বিশেষজ্ঞরা কিন্তু বলতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি আপনাদের আরো একটা খবরের কথা আমি কিছুদিন আগেই বলেছিলাম। খবর এসেছিল মোহাম্মদ ইউনেস নাকি ভয়ঙ্কর এক পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের লালমনিরহাট বলে যে জায়গা আছে, সে জায়গায় নাকি একটি চাইনিজ এয়ার বেস তৈরি হবে। আর এয়ার বেস তৈরি করার সময় পাকিস্তানের একাধিক মানুষজনের সহযোগিতাও কিন্তু চীন নেবে। আর এই পার্টিকুলার জায়গাটি হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের অত্যন্ত কাছে। অর্থাৎ জেনে শুনে ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা মোহাম্মদ ইউনেস কিন্তু করে যাচ্ছেন, তা ভারতের একাংশ কিন্তু বিশ্বাস করতে শুরু করে দেন এই স্টেপের পর। মনে রাখবেন, কালকে মোহাম্মদ ইউনেস হয়তো থাকবে না, কোনো নির্বাচিত সরকার থাকবে, কিন্তু এই ধরনের আন্তর্জাতিক চুক্তিকে বাতিল করার ক্ষমতা কিন্তু চট করে কোনো নির্বাচিত সরকারের হাতেও থাকবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের এয়ারবেস যদি সত্যি বাংলাদেশে মানে এস্টাবলিশড হয় তাহলে মোহাম্মদ ইউনেসকে ক্ষমা করার জায়গায় কিন্তু ভারতের পক্ষ থেকে আর থাকা যাবে না। এই বার্তা কিন্তু পরিষ্কারভাবে কালকে দিয়ে দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ বলছে এই যে ট্রানজিট করিডর সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে, তা হলো 1994 সালের যে WTO রুল আছে সেই রুলকে অগ্রাহ্য করছে ভারতবর্ষ। সেই রুলে কি লেখা আছে? সেই রুলে লেখা আছে যে সকল দেশগুলো ল্যান্ডলক তাদের কোনোভাবেই অন্য দেশের রাস্তা বন্ধ করে ব্যবসা বাণিজ্য যে করা, এই যে পদ্ধতি, তা বন্ধ করা যাবে না। অর্থাৎ যদি কোনো দেশ ল্যান্ডলক হয় তাহলে অপর দেশকে সেই দেশের মাটিকে ব্যবহার করতে দিতে হবে যদি ট্রেড কোনো সম্পর্ক তৈরি হয় অপর অন্য কোনো দেশের বিপক্ষে। অর্থাৎ মাঝখানের কোনো রাস্তা কোনো দেশ নাকি বন্ধ করতে পারবে না। ভারতবর্ষকে এই প্রশ্ন করা হয়, ভারতবর্ষ বলে অবশ্যই আমরা পারবো যদি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আসে। আমি তো আর চাইবো না আমার রাস্তা ব্যবহার করে কেউ অন্য দেশে যাক, কিন্তু আমার ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ সুরক্ষার ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাক। দেখুন, এই যদি মানে WTOর এই পুরো বিষয়টা যদি মানতে হয় তাহলে ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের সঙ্গেই এই ধরনের ট্রান্সশিপমেন্ট চুক্তি করতে পারতো। সেক্ষেত্রে ভারতবর্ষ অনেক বেশি বেনিফিটেড হতে পারতো। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষের কাছে আফগানিস্তান এবং ইরান এই দুটো সমৃদ্ধশালী দেশের রাস্তা কিন্তু খুলে যেত। ফলে ভারতবর্ষের কিন্তু মুনাফা কয়েক গুণ বেড়ে যেত। কিন্তু ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে এই সব মানে এই ধরনের ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি ইউজ করে না। তার কারণ একটাই, এই পাকিস্তান হলো সন্ত্রাসবাদী একটা দেশ, আর বাংলাদেশ হলো এই পাকিস্তানের দোসর। বাংলাদেশ যেভাবে সন্ত্রাসবাদের দিকে এগিয়ে গেল, ফলে সেই বাংলাদেশকে ভারতবর্ষের মাটি ব্যবহার করতে দেওয়া চূড়ান্ত মানে ভুল সিদ্ধান্ত হবে বলে ভারতবর্ষ এখন মনে করছেন। এবার প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনেসকে এবার পাকিস্তানে কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন? এখন কি মোহাম্মদ ইউনেস এই করাচি থেকে যে শিপমেন্ট জাহাজগুলো আসছেন তাদের মাধ্যমে নেপালে সামগ্রী পাঠাবেন? তারা কি এবার ভুটানে বাংলাদেশের মাল নিয়ে যাবে? চায়না কি বাংলাদেশকে সাহায্য করবে? অনেক প্রশ্ন। কিন্তু আমার মনে হয় প্রাথমিকভাবে বাংলাদেশ যেভাবে বিপাকে পড়লো, এই সকল বাতেলাবাজি মারার যে দিন শেষ হয়ে গেছে তা বাংলাদেশের মোহাম্মদ ইউনেস সরকারও কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন। 2015 সালে একটু আপনারা ফিরে যান। 2015 সালে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল BBIN মোটর ভেহিকেলস এগ্রিমেন্ট হয়।
এই চুক্তির ফলেও কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হয়ে গেছিল ইন টার্মস অফ ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ফলে 2015 সালের পরে এই চুক্তি 2020 সালে ফাইনাল একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় যায়, যেখানে ভারতের করিডোরকে ব্যবহার করার জন্য বাংলাদেশকে একটা টাকাও দিতে হবে না। এই চুক্তি কিন্তু করেছিলেন শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে বাংলাদেশের কয়েকশো বিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর বেঁচে যায়। কিন্তু বর্তমান সময় অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে এই ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি, ট্রানজিট করিডোরকে সম্পূর্ণভাবে বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হলো ভারত সরকারের পক্ষ থেকে। আর যারা WTO এর কথাবার্তা বলে বাংলাদেশের মিডিয়াকে গরম করছেন, তারা তার মানে আগে স্বীকার করছেন বাংলাদেশই আসলে ল্যান্ডলক, আর বাংলাদেশ ল্যান্ডলকড বলেই তারা ভারতের দিকে তাকিয়ে থাকে যদি একটু রাস্তা ফাস্তা ব্যবহার করতে দেয় ভারতবর্ষ, আর ওনারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। যারা নিজেরাই ল্যান্ডলক, তারা ভারতের মতো একটি দেশকে ল্যান্ডলক হয়ে যাওয়ার হুমকি বা হুঁশিয়ারি দেবেন, আর ভারতবর্ষ দিনের পর দিন সহ্য করবে। এই ভাবনা দৈন্যতা নিয়ে দয়া করে রাজনীতিটা করবেন না, কারণ দুর্বলতা মানেই আপনাদের কাইন্ডনেস মানেই দুর্বলতা নয়, আর দুর্বলতা মানেই কিন্তু হেরে যাওয়া নয়। বাংলাদেশ যদি প্রতি ক্ষেত্রে ফিল করানোর চেষ্টা করে যে ভারতবর্ষ হেরে যাচ্ছে, আসলে দিনের শেষে কার বড় পরাজয় হলো তা আন্তর্জাতিক স্তর কিন্তু কালকে দেখতে পেল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।